এখন কাজের মধ্যে দেখা হয়। তবে অনুষ্ঠান যেটা হয় যে সবার সাথে দেখা হয় এবং সবাই কি বললো, কিভাবে আমরা বছরের একটা দিন জন্মদিন দিনটা আমরা স্পেশালি একটু মনে করি, কে কি বলছে মসজিদ সম্বন্ধে এবং সেগুলো শোনা। তো আমি সেগুলো মিস করেছি, মানে ভুল জানার জন্য। হ্যাঁ, এখন শুনতেছি কাঁদে নাকি চাপে যেত, আমি ভুল করলাম, বয়স হচ্ছে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, জন্মদিন আমরা তো ফুল দেই, গিফট দেই না। আমার নাতি, আজকেও একটা নাতির জন্মদিন, যেতে হবে। এরা আজকাল সব গিফট চিনে, বলে গিফট কই হ্যাপি বার্থডে, বারবার কেক কাটবে, প্রত্যেকটা কেক কাটাই মানে গিফট। আমরা তো খালি হাতে খালি একটা ফুল দিই। তো আর একটু কিছু তোমার কাছে, আমার কাছ থেকে পাওনা থাকলো, কারণ হলো যে ও যেন মনে রাখে, কারণ আমরা তো কি বয়সে ছোট। হ্যাঁ, তো আমরা যদি বয়স অনুযায়ী ওপারে যাই তাহলে তো মানে আমরাই আগে যাব, আমার একটা জিনিস ওর কাছে থাকবে। আর যেটা বলা যে মোর্শেদ ওর 60 বছর বয়সে আমাদের জন্য ছবি বানিয়েছে, ছবি দেখিয়েছে, ছবি সম্বন্ধে বলেছে সবসময়, এবং আরো বাকি জীবনটা বলবে। হ্যাঁ, একটা এই যে সে তার জীবন, 60 বছরের জীবন একটা উৎসর্গ করেছে চলচ্চিত্রে। এটার জন্য ওকে ধন্যবাদ, আজকে এই বিশেষ দিনটার ধন্যবাদ, এটার জন্য প্রত্যেক দিনই ধন্যবাদ, কিন্তু আজকে জন্মের দিনে একটু বিশেষভাবে ধন্যবাদ। 60টা বছর সে আমাদেরকে চলচ্চিত্র বানিয়েছে এবং একটা ধারার মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে গেছে, এবং বিশেষ করে এই যে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি, যেটা নতুন প্রজন্ম, ছোট বাচ্চারা, যারা যুবকরা, যুবতীরা, তারা যে চলচ্চিত্র দেখবে, বানাবে, শিখবে, এগুলোর একটা নির্দেশক হচ্ছে মোর্শেদ। আমরা আন্দোলনের সাথে ছিলাম, আমি তো সেই আমার এসএসসি 68-এ, তো 66 থেকে মোটামুটি তখন ছবি দেখতে যেতাম। আমি ছবি বানাইনি কোনোদিন। হ্যাঁ, কিন্তু ছবি ওই অ্যাক্টিভিস্ট সবসময় দেখতে গেছি, ভালো কথা শুনেছি, বিচার করার চেষ্টা করেছি। এখনো মনে করি পুরোটা বুঝি না, আরো যদি বুঝতে পারতাম ভালো হতো। লাইফটাই তো শেখা। তবে ওর হলো শিখে আমাদেরকে শেখাচ্ছে। ও একটু আমাদের থেকে এগিয়ে আছে মোর্শেদ, আমাদের থেকে অনেক ছোট হলেও কিন্তু এগিয়ে আছে, যেহেতু ও নির্মাণ করছে এবং আমাদের জন্য নির্মাণ করছে, আমাদের দেখাচ্ছে এবং আমাদের শেখাচ্ছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে ও আরো এই জীবনটাই চালিয়ে যাবে। অনেকে যেরকম ব্যবসায় চলে গেছে, অনেকে কোনো অন্যদিকে, বিশেষ করে এখন তো অনেক ফিল্মের কমার্শিয়ালিজম আছে। হ্যাঁ, তো চলচ্চিত্রের মধ্যে একটা ধারার মধ্যে আছে। হ্যাঁ, সেটা 60 বছর যখন পেরিয়েছে, আর বাকি 60 বছর মনে হয় এটার মধ্যেই থাকবে। আর বিশেষ করে শিশু চলচ্চিত্র, ওকে দেখলে ওর চেহারাটাই কিন্তু, ওর বউ দুজনেই কিন্তু খুব বাচ্চা বাচ্চা চেহারা, কথাবার্তা খুব গম্ভীর, কিন্তু চেহারা খুব বাচ্চা বাচ্চা দুজনেরই। তাই মনে হয় যে ওদের জন্য এই চিলড্রেন্স ফিল্ম সোসাইটিটা করা একেবারে মানে ঠিক সঠিক লোকজনের হাতেই গেছে, ছোট বাচ্চাদের এবং শিশু যুবকদের, যুবক যুবতীদের এই চলচ্চিত্রের শিল্পী মানে নির্দেশক হয়ে যে একটা ভূমিকা রাখছেন আমাদের দেশে। এবং এটার জন্য আমরা আশা করবো কেবলমাত্র চলচ্চিত্র ও যে ধারায় আছে সেই ধারায় শিক্ষক বানানো, এবং চলচ্চিত্র দেখা, চলচ্চিত্র সম্বন্ধে বলা, লেখা, এই চর্চাটা খুব প্রয়োজন এখন। আমরা বিশেষ করে চলচ্চিত্র সম্বন্ধে জানতে হলে যে একটু পড়তে হবে। একটা খুব ভালো বিষয় যে
অনেকগুলো ইউনিভার্সিটিতে এখন ফিল্ম স্টাডিজ শুরু হয়েছে। আগে একটু জার্নালিজমের মধ্যে দিয়ে একটা ইউনিভার্সিটিতে শুরু হয়েছিল ডিপার্টমেন্টে, কিন্তু এখন ফিল্ম স্টাডিজ একেবারে সেপারেটলি করছে। তবে এখনো ফিল্মটাকে, কমার্শিয়াল ফিল্মটাকে একটা ইন্ডাস্ট্রি হিসাবে দেখা হয় ওখানটা, কিন্তু আমাদের যে চলচ্চিত্র ধারা এখানটা সবসময় যেরকম অনুদানের উপর আমাদের নির্ভর করতে হয়, এবং তাতে করে অনেকের সময় লেগে যায়, অনেকে বেশ। এবং আরেকটা ব্যাপার হলো যে আমি দেখলাম যে আমার অফিসটা মধুমিতা সিনেমা হলের উল্টো দিকে, ডুব যেরকম এক সপ্তাহের জন্য থাকলো, হ্যাঁ হলে থাকলো, ভাবলাম পরের সপ্তাহে আমি হলে বসে দেখবো, দেখি নাই, খুব অল্প সময় থাকে। হ্যাঁ এখনো আমি তাই ভাবছি যে আজকে এই সপ্তাহে হওয়ার কথা না, যে হালদা, হ্যাঁ তাই ভাবছি যে হলে বসে দেখতে গেলে হ্যাঁ খুব প্রথম একদিন দুদিনের মধ্যেই দেখে ফেলতে হবে। তো সিনেমা হলগুলোতে আমি জানি না ঠিক কেন এত অল্প দিন থাকে, এটার একটা নিশ্চয়ই একটা ব্যবসায়িক ব্যাপার আছে পেছনে, কিন্তু হলে বসে সিনেমা দেখার মধ্যে একটা অন্য আনন্দ আছে। আজকাল যদিও ইউটিউবে দেখা যায়, বড় ট্যাবে দেখা যায়, বাসায় টিভিতে দেখা যায়, কিন্তু হলে বসে দেখার একটা আনন্দই আছে। আমরা যেমন আগে হলে বসে দেখলে আবার ইন্টারভেলের সময় একটা চিপস খেতাম, হ্যাঁ ওই চিপসের স্বাদটা, হ্যাঁ মানে না বলা, হ্যাঁ ওই যে একটা চিপস বিক্রি হতো মানে, আর ওটা তারপরে একটু সামনে চিত্রে বাংলাদেশি খবর, আগে আমরা জন্মেছিতে পাকিস্তান আমাদের চিত্রে পাকিস্তানি খবর দেখাতো, তারপরে চিত্রে বাংলাদেশি খবর একটা দেখাতো, তাই আমরা ওটা শুরু হওয়ার আগেই দেখতাম। যেরকম একটা প্রিয়াম্বল, একটা বইয়ের যেরকম মুখবন্দি লেখা থাকে সেরকম একটা ছবি দেশের সম্বন্ধে একটু জানা যেত, ফ্ল্যাগটা উঠতো, খুব ভালো লাগতো। কিন্তু এখন হলে অত যাই না, এই জিনিসটা খুব মিস করি। আমার মনে হয় যে আবার এই চর্চাগুলো হলে এবং সবাই মিলে গেলে ইন্টারভেলের সময় সে চিপস খাওয়া, এখন তো আরো কিছু বিক্রি হয়। হ্যাঁ আমাদের এক বেশ উনি বেশ পরিচিত ভদ্রলোক, হ্যাঁ উনি দল বেঁধে মাঝে মাঝে সিনেমা হলে দল বেঁধে এখনো আমরা যাই। তো উনি যদি লোক থাকে আমরা 6 জন, উনি সবসময় যে 4টা সিঙ্গারা কিনেন আর তাকে এনে না ওটাকে ভাগ করে করে দেন, এবং পারলে যে গেটম্যানটা বসে আছে তাকেও একটু দেন। হ্যাঁ তো ওই 4টা সিঙ্গারাকে 8 ভাগ করে হ্যাঁ সবাইকে খাওয়ান, কিন্তু না ওটার মধ্যে একটা স্বাদ আছে। এমন কিছু ভদ্রলোক আমি বলেই দেই, হ্যাঁ উনি নাম আমরা আজাদ ভাই, ঈশ্বর বাডামের উনি ডিজি, উনি যে 8টা সিঙ্গারা কিনতে পারেন না তা না, কিন্তু ওই যে ভেঙে শেয়ার করে খাওয়াটার মধ্যে যে যত একটা লাইনে যতজন আছে সবাইকে একটু পেয়েছে, তুমি পেয়েছো, হ্যাঁ এটার মধ্যে না একটা সোশ্যাল ব্যাপার আছে। হ্যাঁ যে সিনেমা দেখতে যাওয়া, কিন্তু তার বন্ধু বান্ধবের সাথে যাওয়া, তারপর ওটা নিয়ে একটু কথা বলা। যেরকম আমার মনে আছে কোন একটা সিনেমা আমাদের টিচার দেখতে নিয়ে গেছিলেন, এটা বিশেষ করে একটু এসব কথা অপ্রাসঙ্গিক কিন্তু একটু বার্থডের ব্যাপার তো বলা যায়। তো আমরা যখন স্কুলে, তখন আমাদের হিস্ট্রি টিচার নবাব সিরাজউদ্দৌলা সিনেমা আমাদের দেখতে নিয়ে গেলেন। তো আমরা তো এক রো ভরে বসেছি, তো দুঃখের পাঠে যে আমাদের সেই টিচার উনি কাঁদছেন, ওনার চোখ দিয়ে একটু পানি পড়েছে। তো পাশের যে স্টুডেন্ট সে দেখে ফেলেছে, তো ফিস করে একজন আরেকজনকে বলছে আপা কাঁদছে, আপা কাঁদছে, হ্যাঁ দেখতে পাচ্ছি আপা কাঁদছে। এই যে ব্যাপারগুলো, হ্যাঁ আমার এসে ক্লাসে ওটা নিয়ে আলোচনা করা, এটাও কিন্তু। আর আমি নিজে যখন আমেরিকায় পড়তে গেছি, মানে পাশ করার পর একটু স্কলারশিপ পেয়েছিলাম, তো আমেরিকায় পড়তে গেছিলাম, ক্লাসের প্রফেসর কিন্তু সবসময় সিনেমায় কি হয়েছে সিনেমার উদ্ধৃতি দিতেন। তার মানে ওখানে কিন্তু সবাই হলে যে সিনেমা দেখে, তো আমাদের এখানেও কিন্তু হলে যেতে হবে, হলে যে খালি সিনেমা দেখা, হলে যে যাওয়ার যে আনন্দ এবং সবাই সে একসাথে যাওয়া একটা সোশ্যাল ব্যাপার, হ্যাঁ এবং কালচারাল ব্যাপার, খালি সোশ্যাল না, সোশ্যাল কালচারাল ব্যাপার, হ্যাঁ সাংস্কৃতিক ব্যাপার। খালি যে বসে যে ছবিটা দেখে চলে আসলাম সেটা না, কার সাথে দেখেছি, কে কে দেখেছি একসাথে, এগুলোও কিন্তু আমাদের চর্চার মধ্যে। যে মানুষের সাথে মানুষের যে কানেকশন, যে আমরা তো একটা বোতামের যুগে চলে এসেছি, বোতামের যুগে থেকে বেরোতে গেলে আমাদের মানুষের সাথে মানুষের সংস্পর্শে আসতে গেলে আমাদের হলে যেতে হবে, পাশে বসে বসে দেখতে হবে। এবং সবচেয়ে কি যে আমাদের এখানটায় আমরা কেউ জোরে কথা বললে একটু বিরক্ত হই, তারপরে অনেক কিছু ব্যাপার থাকে। এদিকে আমেরিকায় গেলে কি
কিন্তু ঠিকই হলে যে সিনেমা দেখে আমার নাতিটা ঘুরে বেড়ায়, সামনের লোকের চুল টানে, হ্যাঁ, কেউ কিছু বলে না। বাপ মাই লজ্জা পেয়ে না বাচ্চার পেটটাকে বাইরে নিয়ে যায়, কিন্তু আর কেউ কিছু বলে না, বিশ্বর্য করে। হ্যাঁ, তো আমরা মনে হয় এগুলো ব্যাপার দিয়েও কিন্তু আমরা সহনশীল হব। আমরা মানে মানুষের সাথে মানুষের যে সংস্পর্শে এসে মানে একভাবে একটা মানুষকে চেনা জানা, খালি দেখা না, দেখে নিজে উপলব্ধি করার থেকে বেশি যে ব্যক্ত করা, আমাদের দেখে তাকে ব্যক্ত করতে হবে। যেমন আমাদের একটা ছবি দেখে ওই গল্পটা নিয়ে আলোচনা করতে হবে। আমার বাংলা টিচার বলেছিলেন যে শরতের আকাশটা নীল, এবং নীলটা বেশি দেখায় তার কারণ হলো যে তখন মেঘটা সাদা তুলার মতো এবং আকাশে ভাসে। তো এটা আমরা একটু সাধারণভাবে সবাই দেখি, কিন্তু দেখে উপলব্ধি করা, এবং যারা কবি তারা দেখে তার মানুষ যা চিন্তা করে তার 5% নাকি ব্যক্ত করে, কিন্তু কবি সাহিত্যিক যারা তার 5%-এর থেকে একটু বেশি ব্যক্ত করে, তাই তারা কবি সাহিত্যিক। এই কথাটা আমার বাংলা টিচার স্কুলে বলেছিলেন। আমার তো মনে হয় যে প্রকৃতি দেখেও ব্যক্ত করা, দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া, এবার বেশি কৃষ্ণচূড়া ফুলটা বেশি লাল হয়েছে, আকাশটা বেশি নীল দেখা যাচ্ছে, শরতের আকাশ, তার মধ্যে সাদা মেঘটা যে তুলার মতো দেখা যায়, কারণ আকাশটা শরতে বেশি পরিষ্কার থাকে, নীল হয়, তার জন্য মেঘটা বেশি তুলার মতো লাগে। তো তাতে করে আমাদেরও ছবি দেখে খালি অ্যাপ্রিসিয়েশন করছি যে আমরা শিখবো, ওখানটায় শিখবো, আলোচনা করবো, কিন্তু ছবি দেখার পর চায়ের পেয়ালার আড্ডাতেও আমরা বসে ছবি নিয়ে আলোচনা করতে হবে, সাহিত্য নিয়ে আলোচনা করতে হবে, এবং ছবি কোনটা ভালো লেগেছে, কোনটা আরো ভালো হতে পারত, কোন গানটা কানে বেজে থাকে, কোন গানটা বারবার সারাদিন শোনা যায়, এগুলো একে অপরকে বলতে হবে যাতে আমাদের মনকে স্পর্শ করতে পারে। মনকে স্পর্শ করলেই কিন্তু আমরা ওটাকে মানে অভিব্যক্ত, অন্যের কাছে এটা প্রকাশ করতে পারবো। মনকে স্পর্শ করতে হবে, মনকে স্পর্শ করলে কিন্তু মানুষ চিন্তা করতে পারবে। হ্যাঁ, এবং আমার মনে হয় সেরকমই একটা ব্যক্তি, যে আমরা যেরকম 5% যা চিন্তা করি, 5% ব্যক্ত করি, সেরকমই 5% কবি সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা এরা যারা আছেন, তারা তো ওই 5%-এর কিছু বেশি ব্যক্ত করেন। সেরকমই একটা মানুষ হচ্ছে মোর্শেদ, কারণ চলচ্চিত্র বানায়, তাই সে সবার থেকে, আমাদের সাধারণ মানুষের থেকে আরেকটু বেশি ব্যক্ত করতে পারে। ওর ব্যক্তি হচ্ছে চলচ্চিত্রের মাধ্যম। তাই অনেক কথা বলে ফেলেছি, সবার থেকে আরো শুনবো, এবং আশা করব যে আমরা যতটুকু সময় আছে, জীবনটা ছোট, আজকে গতকাল আমাদের ঢাকার মেয়র সাহেব চলে গেছেন, অনেক কিছু করার ইচ্ছা ছিল, এই জীবনটা এতই ছোট যে 60টা বছর কেটে গেল, তাই না? মনে হলো 60টা সেকেন্ড, তাই না? আরো কতদিন আছে, আরো 60টা বছর, মনে হয় পুরো 60টা বছর যদি বাঁচা যায়, যদিও 120 বছরে তখন আর চলচ্চিত্র বানানো যাবে না, চলচ্চিত্র দেখাও যাবে না, কিন্তু তারপরও আশা তো থাকে। মনে হয় আমি যতদিন আরো বাঁচবো, আমি আরো 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 ছবি বানাবো, আমি আরো ছবি দেখাবো, আমি আরো ছবির সঙ্গে কথা বলবো, আমি আরো এইসব হলে বসে সবাইকে নিয়ে একসাথে সবার সাথে সবার দেখা হবে। হ্যাঁ, আশা করবো আমি দীর্ঘায়ু কামনা করি মোর্শেদের জন্য, এবং সে যেন খালি দীর্ঘায়ু, সুস্থ দীর্ঘায়ু। আমার যেমন সবসময় মনে হয় রবি ঠাকুর এত কবিতা লিখেছেন, নজরুল লিখেছেন, নজরুলও সময় পেয়েছেন, কিন্তু সুস্থ সময় পান নাই। একটু সুস্থ সময়, দীর্ঘায়ু, সুস্থ দীর্ঘায়ু, এবং সুখের জীবন যেন কাটায় মোর্শেদ এবং তার ছেলে মেয়ে, তার স্ত্রী, সংসারকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।